নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে পবিত্র রথযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ। আপনাদের সবকিছু ভালো কাটুক, প্রভু জগন্নাথের কাছে আমার এই প্রার্থনা। আপনারা যারা প্রথম দিন থেকে আমার চ্যানেল দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। একই সঙ্গে যারা বিজ্ঞাপন দিয়ে আমাকে সহায়তা করেছেন তাদেরকেও জানাই আমার অন্তরের অন্তরতম স্থল থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং প্রভু জগন্নাথের কাছে আপনাদের সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক সেই প্রার্থনা করি। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখুন, পশ্চিমবঙ্গের অলিক কুনাট্য চলছে। সেটা হচ্ছে রাজভবন আর নবান্নের সংঘাত। সেই সংঘাত কার্যত পয়েন্ট অফ নো রিটার্নে গেছে। আমার মনে পড়ে যায়, রাজ্যপাল যখন 2022-এর শেষের দিকে এসেছিলেন, তখন তার সঙ্গে পাওয়ার্স দ্যাট বি অ্যাট নবান্নর একটা মাখো সম্পর্ক ছিল। রাজ্যপাল বাংলা শিখলেন অ আ ক খ। এটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববরেণ্য মনীষীদের সঙ্গে তুলনা করলেন। নবান্ন আশ্বস্ত হয়েছিল জগদীপ ধনকরের জায়গায় যিনি এসছেন তিনি বোধহয় সুসম্পর্ক রেখেই চলবেন। কিন্তু পরবর্তীকালে সিভি আনন্দ বোসের এই দহরম মহরম নবান্নের সাথে কেন্দ্রের শাসক দল ভালোভাবে নেয়নি। তারা বলেছিল বোধহয় রাজ্যপালকে কোর্স কারেকশন করতে। তারপরে রাজ্যপাল আবার অন্য চেহারায় দেখা দিলেন। তিনি ভিক্টোরিয়ান স্টাইল ইংরেজি বলে মধ্যরাতে চশমা পরে মিস্টার এসএসসি বলে গর্জন করলেন। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস কবলিত এলাকায় গেলেন, পিস রুম খুললেন রাজভবনে, বললেন ল উইল টেক ইট ওন কোর্স, কাউকে ছাড়া হবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া যে সেগুলো কিছুই নয়, বঙ্গবাসী তাদের অভিজ্ঞতা থেকে এই সত্যরা বুঝে গেছে। কিন্তু তারপর রাজভবন বিতর্কে জড়িয়ে পড়ল। 2023-এর পুজোর আগে কুণাল ঘোষ একটি টুইট করেছিলেন, তাতে বলেছিলেন যারা অভিযোগ উঠেছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তিনি সাংবিধানিক রক্ষা কবচ থাকায় প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না। তো রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2023-এ পুজোর আগে কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেছিলেন। রাজ্যপাল সেখানে ছিলেন না, তিনি কুণাল ঘোষের পুজোর অনুষ্ঠানে ছিলেন। তারপরেও চলছিল। তারপরে রাজভবনের এক অস্থায়ী কর্মী যখন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনলেন এবং প্রশাসনও সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখার উদ্যোগ নিল, যদিও সংবিধানের 361 ধারা অনুযায়ী রাজ্যপালের রক্ষা কবচ আছে, দিওয়ানি ফৌজদারি কোনো অভিযোগই তার বিরুদ্ধে করা যায় না। যিনি অভিযোগ করেছেন তিনি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। তার দাবি যে রাজ্যপালের বয়ান রেকর্ড করা হোক, তাকে নিরাপত্তা দেয়া হোক, তাকে ক্ষতিপূরণ দেয়া হোক ইত্যাদি ইত্যাদি। বাই ইলেকশনে যেটা 2 বিধায়ক শপথ নিতে পারছেন না, মুখ্যমন্ত্রী বলেছেন যে ওখানে শপথ নিতে ওরা চাইছে না, ভয় পাচ্ছে। রাজ্যপাল বলেছেন তার মানহানি হয়েছে। মুখ্যমন্ত্রী যদিও তার সাংবিধানিক সঙ্গী, কিন্তু কেউ যদি তার মানহানি করে তিনি যত বড় শক্তিশালী হন না কেন তিনি পার পাবেন না। তো আদালতে মামলা হয়েছে, সেই মামলায় কিছু ত্রুটি থাকায় আবার নতুন করে দাখিল করা হয়েছে। আরো 2জন তৃণমূল নেতার নাম রাজ্যপালের পক্ষ থেকে ওই মামলায় যুক্ত করা হয়েছে।
এই হচ্ছে ব্যাপার। মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু আছেন, প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আছেন, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন হলো, এটা কুনাট্য ছাড়া কি? রাজভবন নবান্নের সংঘাত আদালতের চত্বরে, রাজ্যপাল মানহানির মামলা করেছে। দেখুন, পশ্চিমবঙ্গে অনেক রাজ্যপাল অতীতে এসেছেন, সেই বাংলা দমন পাণ্ডে বলুন, জগদীপ ধনকর বলুন, অনেকে। সবার সঙ্গে রাজ্যের শাসক দলের সম্পর্ক তো ঠিক থাকেনি, কিন্তু একমাত্র বীরেন যে প্রয়াত হয়েছেন তাকে ঘিরে একটা ব্যক্তিগত অভিযোগ উঠেছিল, কিন্তু সেটাও এই আদালত পর্যন্ত যায়নি, আপোষে মীমাংসা হয়ে যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল যখন ইউপিএ 2 MK নারায়ণন ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কিছু বিষয়ে MK নারায়ণনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতের মিল হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন ইউপিএর শীর্ষ নেতৃত্বের কাছে, যদিও তিনি তখন ইউপিএ থেকে বেরিয়ে গিয়েছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তার অভিযোগ শুনে সেই অভিযোগের মীমাংসাও করা হয় এবং একটা মধুরেণ সমাপায়িত হয়। কিন্তু এবারে কেন্দ্রে যারা ক্ষমতাসীন আছেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটাও মসৃণ নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলুন, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মসৃণ নয়, যেটা সোনিয়া গান্ধী, প্রণব মুখোপাধ্যায়, চিদম্বরমের সঙ্গে তার ছিল, বা প্রণববাবু তো মারা গেছেন, সোনিয়া চিদম্বরমের সঙ্গে এখনো তার যেটা আছে। কিন্তু এখন নবান্নও চাইছে, আবার বিরোধী দলের একটা বড় অংশও চাইছে এই রাজ্যপালকে এই রাজভবন থেকে সরিয়ে দেওয়া। কারণ নবান্ন রাজভবনকে কার্যত আর ডাইজেস্ট করতে পারছে না, যে পর্যায়ে চলে গেছে। রাজ্যপাল মানহানি মামলা করেছেন, মুখ্যমন্ত্রী সেটাকে লড়ছেন, বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা, এসব তো আছে। আবার বিরোধী দলের বক্তব্য হচ্ছে রাজ্যপাল রাজ্যপালের কি বলবো, ব্যক্তিগত বিষয় নিয়ে যখন আলোচনা হয়, যখন শাসক দল তার সুবিধা নেওয়ার চেষ্টা করে, তখন রাজভবনের বাসিন্দার ঠিকানা বদল হওয়া উচিত। এই রাজ্যের বিজেপি নেতাদের অনেকেই এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন, অনুরোধ করেছেন, কিন্তু ওই রাজভবনের সঙ্গের আশীর্বাদ আছে বলে অনেকে মনে করে। কিন্তু আমার যেটা মনে হয় যে রাজ্যপালকে যেতে হবে, এটা আমার আন্দাজ। যদিও রাজ্যপাল চেষ্টা করছেন এই রক্ষা কবচটাকে টিকিয়ে রাখার স্বার্থে রাজভবনে তিনি তার মেয়াদ যাতে কাটাতে পারেন, সেজন্য তিনিও তার মতো করে চেষ্টা করছেন। আলটিমেটলি আমার যেটা মনে হচ্ছে, এই রাজ্যপালকে নিয়ে কেন্দ্রের শাসক দলের শাঁখের করাতের মতো অবস্থা। রাজ্যপাল এখন অওয়া কখার এপিসোড ভুলে গিয়ে এখন তিনি জগদীপ ধনকরের পদাঙ্কই অনুসরণ করছেন। কিন্তু ধনকর একজন বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন এবং তাকে নিয়ে ব্যক্তিগতভাবে কোনো বিতর্ক দানা বাঁধেনি। তাকে রাজ্যপাল না বলে পদ্মপাল বলা হতো। অনেকে তাকে সরকারি পয়সায় দিলীপ ঘোষ বলতেন, কারণ দিলীপ ঘোষ ওই সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। যদিও দিলীপবাবু খুব রাজভবনে যেতেন না, শুভেন্দু অধিকারীরা যেতেন। জগদীপ ধনকরের সঙ্গে শুভেন্দু অধিকারীরা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। তৃণমূল সরকার তো জগদীপ ধনকরের কাজকর্মকে পছন্দ করতেন না। আবার দার্জিলিংয়ের রাজভবনে ধনকরের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী গেলেন, আসামের মুখ্যমন্ত্রী এলেন, তারপরে জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি হিসাবে
প্রতিদ্বন্দ্বিতা করলেন, তৃণমূল সমর্থন করল। কিন্তু কখনোই জগদীপ ধনকরকে ব্যক্তিগত আক্রমণ তৃণমূল করতে পারেনি, যেটা সিভি আনন্দ বোসের ক্ষেত্রে হচ্ছে। এবং তাতে অস্বস্তি বাড়ছে কেন্দ্রীয় সরকারের, রাজ্যের প্রধান বিরোধী দলের। তারা না পারছে গিলতে, না পারছে উগ্রতে। শাকের করতের মতো অবস্থা। এই সিভি আনন্দ বোস হঠাৎ করে রাজ্যপাল হলেন বা কিভাবে? 2021-এর বিধানসভা নির্বাচনে পর সন্ত্রাস হয়েছিল, অনেক বিজেপি কর্মী মারা গেছিলেন, ঘরছাড়া হয়েছিলেন। একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, তাদের সিভি আনন্দ বোস ছিলেন। কেন্দ্রীয় সরকারের দক্ষিণী আমলা লবির একটা চাপ ছিল সিভি আনন্দ বোসকে রিহ্যাবিলিটেট করার ব্যাপারে। সংঘের পক্ষ থেকেও তার নামে অনুমোদন দেয়া হয়েছিল। তাই সবকিছু মিলিয়ে সিভি আনন্দ বোসের এই রাজভবনে আসা, রাজ্যপাল পদ প্রাপ্তি। কিন্তু 2 বছর যেতে না যেতেই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সরকারের মানে রাজ্য সরকারের সঙ্গে তার সংবাদ নজিরবিহীন, আদালতের চৌখাটে পর্যন্ত পৌঁছে গেছে সেই লড়াই। আমার মনে হয় এবার বিতর্কের ইতি টানবে কেন্দ্রীয় সরকার। বাজেট অধিবেশন শুরুর মুখে বা বাজেট অধিবেশন শেষ হওয়ার পরেই পশ্চিমবঙ্গের রাজভবনের সদস্য কে হবেন তাই নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নান্য পন্থা এছাড়া তাদের কাছে আর সত্যি কোনো বিকল্প রাস্তা খোলা নেই। হতে পারে তিনি কোনো প্রাক্তন পুলিশের বড় কর্তা হতে পারেন তিনি কোনো প্রাক্তন রাজনীতিক। এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বাজেট অধিবেশন শুরুর আগে বা বাজেট অধিবেশন শেষ হয়ে গেলে লোকসভায়, তারপরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে কান পাতে।